দোকানে বসে আছে, একটা সুন্দরী মেয়ে এসে বলল, আই, তোর কাছে কি সিগারেট আছে? হ্যাঁ সিগারেট তো আছেই। কি সিগারেট দেবো সেটা বলেন। যেটা সবচেয়ে দামি, ওই সিগারেটটা দে। আমিও কথা মতো সিগারেটটা দিলাম। সিগারেটটা দেওয়ার পর বলল, আগুন ধরিয়ে দে তো ওটা। আমি বললাম, আমি কেন আগুন ধরিয়ে দেবো? আপনি খাবেন, আপনি আগুন ধরিয়ে নিন। তখন মেয়েটি বলল, তুই দোকানে নতুন নাকি? আগে তো একটা বয়স্ক লোক থাকতো। আমি নতুন হই আর পুরাতন তাতে আপনার কি? আর আমার সিগারেটের দাম দেন। তুই আবার আমার কাছে সিগারেটের টাকাও চাস? তুই আমাকে চিনিস? আমি হলাম মাফিয়া কুইন। আমার কথায় এলাকার সব মানুষ পরিষ্কার পানি ঘোল করে খায়। আর তুই আমার কাছে টাকা চাস? তোর তো অবস্থা খুব খারাপ হবে। পকেটে নাই সিগারেট খাওয়ার পয়সা, আর ডায়লগ দেখে মনে হয় ফুটপাতের ধনী। যত সব ফালতু মেয়ে। এটা বলার সাথে সাথে মেয়েটি আমাকে ঠাস করে থাপ্পড় মারে। আমাকে থাপ্পড় মারা? আমিও দুই গালে দুইটা বসিয়ে দিই, আর মেয়েটি চিৎকার দিয়ে ওঠে। তখনই দোকানের বাইরে থাকা ছেলেগুলো এসে বলে, আপু কি হয়েছে? ওই ছেলেটা আমার সাথে বেয়াদবি করেছে, ওকে কিছু শিক্ষা দেওয়া লাগবে। এটা শুনে ছেলেগুলো বলতে থাকে, কি, এই ছেলে তোমার সাথে বিয়াদবি করেছে? শালাকে এখনই মজা দেখাচ্ছি। এটা বলে যখনই ছেলেগুলো আমাকে ধরতে আসবে তখনই বাবা এসে বলল, কি হয়েছে? তোমার ছেলে আমার সাথে বেয়াদবি করেছে, আর এর জন্য আমি তোমার ছেলেকে শাস্তি দেব। ও এখানে থাকে না, 2 দিন থেকে এসেছে। আপনাকে হয়তো চিনে না, আর ভুল করলে আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। তাও ওকে ছেড়ে দিন। ঠিক আছে, তুই ভালো মানুষ বলে তোকে ছেড়ে দিলাম। পরের বার সাবধান করে দিচ্ছি, তা না হলে পরের বার কিন্তু অনেক পস্তাবে। ঠিক আছে মা, বলে দিব আমি। বাবা তুমি ওর সাথে ওভাবে কথা বলছো কেন? আর সিগারেটের টাকাটা দিয়ে যেতে বলো। টাকা আমার কাছে পাই, আমি দিবনি। এত কথা বলো কেন তুমি? আমি কথা বলছি তো, তাই না? মা তুমি চলে যাও, আমার ছেলের কথা কিছু মনে করো না, ওর একটু রাগ বেশি তো। পরে মেয়েটিও তার ছেলে পেয়ে সবাই চলে গেল। তখন বাবা বলল, তুই কি মেয়েটাকে চিনিস না? মেয়েটিকে চিনে আমি কি করব? আর মেয়েটা কে? মেয়েটির নাম হলো সাইফাতুল আয়াত। অনেক জেদি এবং বদমেজাজি মেয়ে। তুমি তো মনে হয় শুনেছো শুভ মাস্তানের কথা। ওই হলো শুভ মাস্তানের হবু বউ। সেই জন্য কোনো ছেলে পেলে তার সাথে লাগতে আসে না, সবাই ভয় পায়। আব্বুর মুখে শুভ মাস্তানের নাম শুনে মনে মনে ভাবতে থাকলাম, মাস্তান হলাম আমি, আর আমি জানি না আমার হবু বউ আছে। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা শুভ মাস্তান থাকে কোথায়? তুই যেখানে থেকে লেখাপড়া করিস কুড়িগ্রামেই থাকে। তুই চিনিস না নাকি? অনেক খারাপ লোক, বুঝছিস? তবে শুনছি গরিবদের কখনো কষ্ট দেয় না, বরং সাহায্য করে। শুধু ধনী আর অবৈধ ব্যবসা যারা করে তাদেরকে খুন করে। আমি চিনব কি করে বলো? আমি অনেক ভদ্র আর কোন খারাপি দেখে ভয় পাই। তুমি তো এটা জানো তাই না? ওসবের মধ্যে না যাওয়াই ভালো। দোকানদারি ভালো করে কর, কারোর সাথে খারাপ ব্যবহার করিস না। 2 দিনের ভিতরেই শরীর ঠিক হয়ে যাবে, তখন আমি বুঝতে পারবো। দোকানদারি করা বন্ধ করে দিলেই তো হয়। তোমার আম্মুর ছোট বোনের খরচ তো আমি চালাইতেই পারবো, আর আমি তো টাকাও পাঠাই। বাবারে, অনেক আগের থেকে ব্যবসা করি। দোকানে বসে মানুষের সাথে কথা না বললে ভালো লাগে না। তুই অনেক টাকা পাঠালেও যতদিন শরীর চলবে ততদিন দোকানে বসেই থাকবো। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। তুমি দোকানে বসো, আমি খাবার খেয়ে আসি। খাবার খেতে বাড়িতে চলে আসি, আর এসে মাকে খাবার দিতে বললাম। খাবার টেবিলে বসে আছি, তখন ছোট বোন ফারিয়া পিছন থেকে এসে বলল, ভাইয়া, আমার চকলেট কোথায়? তুই কি এখনো ছোট আছিস নাকি রে? তুই এখন দশম শ্রেণীতে পড়স, এখনো চকলেট চাস? তুমি আনছো কিনা বলো। আর আমি এখনো বড় হই নাই, তাড়াতাড়ি চকলেট দাও। চকলেট না দিলে আমি কান্না করব। ফারিয়ার সাথে ওই রকম না করে চকলেট দিয়ে দিলেই পারিস। চকলেট ছাড়া তো আসিসনি, চকলেট দিয়ে খাওয়া শুরু কর। চকলেট দিয়ে খেতে বসলাম। খাবার খাওয়া শেষ করে আবার দোকানে যাই, আর আব্বুকে বাড়িতে পাঠিয়ে দেই। সারাদিন দোকানদারি করে বিকালে একটু মাঠে যাই বন্ধুদের সাথে দেখা করতে। দেখা করতে যাওয়ার সময় দেখি সকালে সে মেয়েটি, সাইফাতুল আয়াত। নামটা অনেক সুন্দর, কিন্তু মেয়েটা ভালো না। ওদেরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ওই যে কথা আছে না, যেখানে গেলে বাঘের বস সেখানে গেলে রাত হয়। আমার ক্ষেত্রেও ঠিক এই বিষয়টি ঘটল। আমি ওদের এড়িয়ে যাওয়ার পরেও ওদের চোখে আমি পড়ে গেলাম, আর ওরা আমাকে ডাকলো। আমি গিয়ে বললাম, আমাকে ডাকলেন কেন? একটি ছেলে বলল, তুই আপুর সাথে তখন বিয়াদবি করছিলি?
এখন পা ধরে মাপ চা। এটা বলতে বলতে আমি আমার বন্ধুদের কল দিয়ে দিয়েছি। ওরা আসতেছে। পা ধরে মাপ চাইতে হবে কেন? এটা বলার সাথে সাথে একটা ছেলে গালে থাপ্পড় বসিয়ে বলে, এত মুখে মুখে কথা বলিস কেন? যা বলছে তাই কর। আরে ওকে মারিস না, ছেলেটা দেখোস না কত ভদ্র। ওকে ভালো করে বুঝিয়ে বল, তাই হবে। আমি তখন মনে মনে বলতে থাকলাম, আসলে নিজের এলাকায় আছি সেজন্য তোদেরকে ছেড়ে দিচ্ছি, তা না হলে তোদের তো এক একটাকে ছাড়তাম না। তখন একটা ছেলে বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? যা আপুর পা ধরে মাপ চা। তখন সাইফাতুল পায়ের কাপড় তুলে বসলো আর আমি স্লোলি হেঁটে যাওয়া ধরছি। তখন আমার বন্ধুরা চলে আসলো আর ওদের দেখে সাইফাতুল ও তার ছেলে পেলে একটু সোজা হয়ে দাঁড়ালো। আমার বন্ধুদের মধ্যে রিফাতকে দেখে পড়লো। ভাইয়া, আপনারা সবাই এখানে কেন? রিফাত কিছু না বলে আমাকে এসে বলল, একটু আসতে লেট হয়ে গেল, মন খারাপ করিস না। আর তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? এরা আমাকে দাঁড় করে রেখেছে কার কাছ থেকে মাপ চাইতে হবে বলে। কে বলছে মাপ চাইতে হবে? তোর পাটা বের কর, আমি মাপ চাইতে পাঠিয়েছি। আমরা তো জানতাম না যে উনি আপনাদের বন্ধু, তাই আর কি একটু র্যাগিং করতেছিলাম। আরে ছাড় তো এসব, এগুলো সবাই বাচ্চা মানুষ, এই বয়সে এরকম করাটা ব্যাপার না, চল। আচ্ছা তুই বললি বলে ছেড়ে দিলাম, কিছু বললাম না। এরপর যেন এরকম না শুনি, বুঝতে পারলে? এটা বলে ওদের সাথে চলে গেলাম। মাঠে গিয়ে রিফাতের সাথে আলাপে বসলাম। ওই ট্যাবলেটের ব্যবসা, ওর খবর কি? ওর বিরুদ্ধে প্রমাণ বের কর। চেষ্টায় আছি। আমাকে শুধু রিফাতই দেখছে, তাছাড়া কেউ দেখে নাই। সব সময় মাস্ক পরে থাকি। আমাদের বাড়িটা হলো কুড়িগ্রামের থেকে অনেকটা গ্রামের সাইডে। কুড়িগ্রামের চারপাশে আমার লোক আছে, এদের ভিতরে আবার একজন করে বড় ভাই আছে। আমাদের এলাকায় রিফাতকে রাখছি, ও ছোটো সময়ের বন্ধু। মাগরিবের আজান পর্যন্ত গল্পগুজব করলাম, করে আবার দোকানে গেলাম আর আব্বু বাসায় চলে গেল। একটা লোক আসলো ডিসকভার 150 সিসির গাড়ি নিয়ে, এসে বলল সিগারেট দে। আমি সিগারেট দিলাম আর লোকটি আমার দোকানের বয়মের উপর একটা চাবি রাখলো। চাবিটা দেখে আমাদের দোকানের সামনে বসার জন্য যে ব্রেঞ্চ রাখা হয়েছে ওখানে গিয়ে বসলো। আর বসার পরই আরেকটা লোক এসে ওই লোকটির সাথে বসলো। যে লোকটি আসলো ওই লোকটির গাড়িও একেবারে সেম গাড়ি। আমি লক্ষ্য করে দেখলাম পরের লোকটিও একটি চাবি দিল আগের লোকটিকে, আর চাবিটা নিয়ে ওই লোকটি, যে লোকটি পরে আর আসলো, আর তার গাড়ি নিয়ে চলে গেল। ওই লোকটি চলে যাওয়ার পরে পরের লোকটি আমার দোকানে একটা সিগারেট নিল আর আমার বয়মের উপরে রাখা চাবিটা নিয়ে চলে গেল। আমি এসব কাণ্ড কারখানা দেখে পুরো অবাক। আমি দুজনের কার্যক্রম দেখে বুঝতে পারলাম এরা অবশ্যই 2 নম্বর কাজ করে, এদের খোঁজখবর করতে হবে। যেহেতু এরা এই দোকানে এমন ব্যবহার করলো, এর আগেও এখানে অনেকবার এসেছে। এরা যেহেতু অনেকবার এসেছে তাই পরে আবার আসবে, তখন এদের খবর বের করব। আমার দোকানের সামনে বসে অনেকে অনেক রকম আলোচনা করছে। এর মধ্যে একটা মুরব্বি টাইপের লোক বলল, আমি অনেক টেনশনে আছি। আরেকটা লোক বলল, কেন ভাই? তখনই এই লোকটি বলল, মেয়েটা দিন দিন কি রকম হয়ে যাচ্ছে। আগে কত সুন্দর ছিল, আর এখন দেখলে মনে হয় নেশাখোর। আর এখন বাড়ি থেকে প্রচুর টাকা নেয়। এসব আর অনেক কিছু বলতেছে। রাত 12টা বাজে দোকান বন্ধ করব, একটা জাব বন্ধ করছি। তখন সাইফাতুল আর দুজন ছেলে আসলো, এসে বলল, ওই 3টে বেনসন দে। মুখ দিয়ে মদের গন্ধ বের হচ্ছে। আমি দিয়ে বললাম বেনসনটা। ছেলেগুলো চলে গেল আর সাইফাতুল শুধু আছে, নেশার মাঝে বলতেছে, ওই হালা, আমাকে বাড়িতে পৌঁছে দে। এসব বলতেছে আর ডুলতেছে। আমি বললাম, আমি তো আপনার বাড়ি চিনি না। আমাকে ধর, আমি একাই যেতে পারবো। সত্যি কথা বলতে সাইফাতুলকে প্রথম দেখে মনে ধরে গেছে, তাই চান্সটা আর ছাড়লাম না। ওকে ধরে নিয়ে ওর কথা মতো চলতে থাকলাম। ও একটা অনেক বড় বাড়ির সামনে দাঁড় করালো আর বলল, এই না চাবি, আর গেটটা খোল। আমি তো বাড়ি দেখে অবাক, এত বড় বাড়ি দেখে। বাড়ির গেট খুললাম, খুলে ওকে নিয়ে বাড়ির ভিতরে গেলাম। তখন দেখি মা কল দিছে, তাই দাঁড়িয়ে কল ধরে বললাম, মা আমি ঠিক আছি, আর আমি বাড়ির কাছাকাছি এসে পড়েছি। এটা বলে কল কেটে দিলাম। আম্মুর সাথে কথা না বললে আম্মু টেনশন থাকবে। বাড়িটা 2 তলা। আমি ভাবলাম বাড়িটা এত বড়, তাহলে মনে হয় বাড়ির ভিতরে অনেক মানুষ থাকবে। কিন্তু আমি যখন ভিতরে প্রবেশ করলাম তখন মনে হলো বাড়িতে কেউ নেই। আমি জিজ্ঞেস করলাম, তোমার বাড়িতে কেউ নেই? আমি একাই থাকি। আর তুই আমাকে প্রশ্ন করছিস কেন? হ্যাঁ, আমাকে রেখে তুই চলে যা। আর আমি মাতাল অবস্থায় আছি বলে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করলে ভুল করে ফেলবি কিন্তু।
তুই যে অবস্থায় আছিস তোর সাথে কোনো কিছু করলে তুই আমার কিছুই করতে পারবি না, আর তোকে আমার কিছু করারও নাই। তুই থাক তোর মতো, আমি গেলাম। এটা বলে চলে আসলাম। আর আসার সময় গেটটা বাড়ি থেকে আটকে দিয়ে আসলাম। বাড়িতে আসার পর মা বলল, এত দেরি হলো কেন? আমি তখন মাকে বললাম, এমনি দোকানে মানুষ বসেছিল তাই দেরি হইল, খাইতে দাও, ক্ষুধা লাগছে। আম্মু খাইতে দিল, খাবার শেষ করে ঘুমালাম। ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়লাম, পরে দোকানে রওনা দিলাম। শীতের দিন কুয়াশা কুয়াশা, রাস্তা শীত পড়েনি, পড়বে পড়বে ভাব। আবহাওয়াটা অনেক সুন্দর লাগছে। দোকানে গিয়ে রিফাতকে কল দিয়ে আসতে বললাম। রিফাত আসলো, আমি ওকে চা বানিয়ে দিলাম আর বাইকের ঘটনাটা বললাম। রিফাত বলল, ঠিক আছে, আমি দেখতেছি। সেদিনের মতো রিফাত চলে গেল। আমি দোকানদারি করতে লাগলাম। 2 দিন কেটে গেল। এই 2 দিনের সাইফাতুলের দেখা পাইনি। 3 দিনের দিন রাতে সেদিনের লোকগুলো আবার আসলো। আমি ওই লোকটিকে দেখার পরই আমি রিফাতকে কল দিয়ে বলে দেই ওদেরকে ফলো করতে। রিফাত ওদের পিছনে লুক লাগিয়ে দেয়। একই প্রক্রিয়া অবলম্বন করে বাইক এক্সচেঞ্জ করে চলে যায়। আর আমি সেই দিনের মতো চলে আসি। আব্বুর শরীরটা সুস্থ, তাই সকালে আব্বু দোকানে যাবে, তাই আমি লম্বা একটা ঘুম দেই। সকালে ঘুম থেকে উঠে আমি আর ফারিয়া খাইতে বসছি। তখন ফারিয়া বলল, ভাইয়া আমাকে স্কুলে দিয়ে আসবে একটু? তুই কি পিচ্ছি নাকি রে, তোকে স্কুলে দিয়ে আসতে হবে? কিছু বখাটে ছেলে আমাকে ডিস্টার্ব করে বাজে বাজে কথা বলে। ফারিয়া কথা শুনে রাগ উঠে যায়, কিন্তু রাগ কন্ট্রোল করে বলে, ঠিক আছে আমি যাব তোমার সাথে। পরে খাবার খেয়ে ফারিয়ার সাথে যাই, আর ওরা আমার সামনেই খারাপ মন্তব্য করতে থাকে। আমি ফারিয়াকে বলি, তুমি যাও, আমি কথা বলছি। আমি গিয়ে ওদেরকে বললাম, দেখো তোমরা আমার বয়সে ছোট হবে, আমি তোমাদের বড় ভাই হিসেবে কথা বলি। তোমরা মেয়েদের উত্ত্যক্ত করা ছেড়ে দাও, এসব করা ভালো না। ওদের মধ্যে থেকে একটা ছেলে বলে উঠল, তুই জ্ঞানদার কে রে? ভালোভাবে বলছি, শুধরে যাও, তা না হলে অনেক পস্তাবে। এটা বলার সাথে সাথে আমাকে একটা ছেলের শার্টের কলার ধরে বলল, কি প্রস্তাব রে? তুই আমাদেরকে চিনিস? আমরা এলাকার সবচেয়ে বড় গ্যাংয়ের সদস্য। আমাদের বসের নাম শুনলে অনেকে প্যান্টে হিসু করে দেয়। তোদের বসের নাম কি রে? একটা ছেলে বলল, আমাদের বসের নাম সোহেল, এলাকার সবার বড় ভাই। তুই পাঙ্গা নিস না আমার সাথে। এর মাঝে একটা ছেলে বলে উঠল, কে রে মেয়েটা? কে ছিল তোর? তোর রক্ষিত না গার্লফ্রেন্ড? এই কথা শুনে আমার রাগ আরও প্রচুর পরিমাণে উঠে যায়। তাই আমি কন্ট্রোল করে বলি নিজেকে, ও আমার বোন হয়, কথা ভালো করে বল। তখন আরেকটা ছেলে বলে উঠলে, ওই ওকে সম্মান দিয়ে কথা বল, ও আমাদের সবার হবু সুমন্দি। এটা বলে সবাই জুড়ে হেসে দেয়। আমি ওখান থেকে সরে আসি আর দূরে এসে ওদের ফটো তুলে রিফাতকে বলি গুডাউনে পিছিয়ে নিয়ে আসতে, আর সবাইকে বলে দাও শুভ ভাই আসতেছে। এটা বলায় আমি বাড়িতে চলে গেলাম। আর বাড়িতে গিয়ে আম্মুকে বললাম, আম্মু আমি একটু কুড়িগ্রামে যাব। এটা বলে বাড়ি থেকে বের হয়ে পড়ি। এদিকে রিফাত কিছু লোকজন নিয়ে চলে স্কুলের গেটের সামনে। রিফাত ওদের কিছু দেয় আর গুডাউনে নিয়ে যায়। আর আমি আমার আরেকটা লোককে বলি, সুয়েল নামের কি আছে যে টিম চালায়, ওকে খুঁজে বের করে গুডাউনে নিয়ে আয়। পরে আমি কালো প্যান্ট, কালো শার্ট, কালো মোজা, কালো জুতা, মুখে মাস্ক, স্টাইল করে চুল কাটা, পুরো চমলক্ষ ড্রেস আপ নিয়ে যাই গুডাউনে। গুডাউনের আগে সুয়েলকে নিয়ে যাওয়া হয়, আর সুয়েলের ডান হাত বাম হাত আমাকে থেকে বলতে থাকে, ভাই আপনি আমাদের এইখানে নিয়ে আসছেন কেন? আমি ওদের কথা না শুনে বেত দিয়ে বাড়ি শুরু করি। ওটা আমার একান্ত লাঠি, যেটার এক পাশে সুই দ্বারা সম্পূর্ণ লাগানো, আর এটা হলো 2.5 হাত। এর মধ্যে 2 হাত সুই বা আলপিন দ্বারা আবদ্ধ, আর এক পাশ সমান করা অংশ দিয়ে সুয়েলদের পিটাইতেছি। আপনারা ভাবছেন সুয়েলদের পিটাচ্ছি কেন? আরে আগের গোড়া নরম করছি। গোড়া নরম করলে আগা একাই ঝুঁকে যাবে। সুয়েল ওরা বলছে, ভাই আমরা তো কিছুই করি নাই, তাহলে মারছেন? আর আমাদের মুখ কালো কাপড় দিয়ে ঢাকা কেন? কিছুক্ষণ পর বুঝতে পারবি। ওদের মারতে মারতে রিফাত সহ হাজির। রিফাত যাদের নিয়ে এসেছে তাদের অবস্থা আগের থেকেই কাহিল। ওরা আমাকে চেনে না। আমি ওদের দেখে ওদের দিকে গেলাম, আর যে পাশে সুই বা আলপিন চিকন দাঁড়ালো অংশ দ্বারা আবদ্ধ, ওই পাশ দ্বারা বাড়ি শুরু করলাম। ওরা মোট 5 জন ছিল। একটা একটা করে ধরছি, আমি একটা করে বাড়ি দিচ্ছি, আর ওরা চিৎকার করছে। যাকে বাড়ি দিচ্ছি তার মুখে কাপড় দেওয়া, তাই শুধু চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু কোনো রকম জোরে শব্দ হচ্ছে না। বেশি না, মাত্র 5টা করে বাড়ি দিচ্ছি। কিন্তু লাস্টের যখন বাইরাবো তখন আর মুখে কাপড় দিলাম না। মারা শেষ, ওরা সবাই শুয়ে থেকে গড়াগড়ি করছে।
আর পিঠ দিয়ে রক্ত পড়তেছে। ওরা সবাই বলে উঠল, তুই আমাদের চিনিস না, সোহেল ভাই জানতে পারলে তোদের ছাড়বে না। আমি বললাম, ও আচ্ছা, তোদের এত মারলাম তাও শিক্ষা হয়নি? সুয়েল আমাকে ছাড়বে না কথা বললাম, আর সুয়েলের দুজন সঙ্গী এর মুখ থেকে কালো কাপড়টা সরিয়ে দিলাম আর সুয়েলকে দেখে বলল, ভাই আপনার এই অবস্থা কেন? শালারা কি আকাম করছোস জানি না, কিন্তু আমার নাম বললি কেন? তোদের এক টাকাও ছাড়বো না আমি। আমাকে আরও মার খাওয়ালি, উনি আমাদের ভাই, আর ওর সামনে আমার নাম শুনিয়ে ভয় দেখাস। আমরা তো জানি না। আচ্ছা শুভ ভাই, ওদের মারলেন কেন? ওরা মেয়েদেরকে বাজে কথা বলে, তাদের রাস্তাঘাটে উত্ত্যক্ত করে, আর ওইগুলো আমার পছন্দ না, আর এটা ঠিক না। তারপরও এরা এরকম করেছে, এটা বলে আরেকটা বাড়ি মারলাম ওদের সবাইকে। রিফাত সবাইকে খবর দিয়েছে যে শুভ ভাই আসবে, তাই সবাই দেখা করার জন্য চলে এসেছে। আমি রিফাতকে বললাম, রিফাত লবণ নিয়ে আসো আর ওদের পিঠের উপরে লাগাও। এদিকে সুহেল ওদের বলতেছে, যা পাথর, তা না হলে লবণ দিলে বুঝবি ঠেলা। কিন্তু ওরা সুহেলের ইশারা বুঝলো না। অবশেষে একটার পিঠের উপর লবণ দেওয়া হলো, আর ছেলেগুলো মুরগির জবাই করার সময় যেরকম লাফ মারে ওরকম করা শুরু করলো। 2 মিনিট রাখলাম, এরপর বললাম ওদের লবণ দিয়ে দাও। এটা শুনে একটু চিল্লানি কমলো। ওদের লবণ দেওয়ার জন্য যে গরম পানি ডালা হবে এটা হয়তো জানা ছিল না ওদের। গরম পানি দেওয়ার সাথে সাথে আরও চিৎকারের পরিমাণটা বেড়ে গেল। অবশেষে কষ্ট সহ্য করতে না পেরে সবাই জ্ঞান হারা হয়ে পড়লো। আমি সুহেলকে বললাম, যা এবার এতে চিকিৎসা কর, আর এদেরকে বলে দিও ভালো করে। আবার যদি আমি জানতে পারি তোমাদের লোক মেয়েদের সাথে খারাপ আচরণ করে, তাহলে ওদের জায়গায় তুমি থাকবে। ঠিক আছে ভাই। এটা বলে সুহেল চলে গেল। আর যাওয়ার সময় আমি কিছু টাকা দিলাম চিকিৎসা বাবদ। ওদের মারার কারণে মনে নেই যে আর লোক আছে, পুরো গুডাউন বোঝায় মানুষ, সব এলাকার লোক আছে। আমার জন্য একটা চেয়ার আছে, আমি ওখানে বসলাম, আর আমার পাশে রিফাত বসলো। আমি চেয়ারে বসে সবাইকে দেখছি। দেখি এদের মধ্যে সাইফাতুলও আছে, অনেক সেজে গুজে এসেছে, আর 4-5 জন মেয়ে আছে, কিন্তু সাইফাতুলকে সুন্দর বেশি লাগতেছে। সাইফাতুলকে দেখতেছি, রিফাত কানের কাছে এসে বলল, কম করে দেখ। আমি ওর কথা শুনে হুঁশে ফিরে সবার উদ্দেশ্যে বললাম, তোমরা জানো আমি কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ডে আছি, আর আজকে দেখলি তো শাস্তির কথা। তোমাদের টিমের যদি কেউ কোনোদিন কোনোরকম মেয়েদের সাথে খারাপ ব্যবহারে উত্ত্যক্ত করো, আর আমি যদি জানতে পারি, তাহলে তাদের শাস্তি এর থেকে কষ্টদায়ক হবে। আবার ভেবো না আন্ডারগ্রাউন্ডে আছে বলে কিছু জানতে পারবো না, আমি কিন্তু সবই জানতে পারি। এটা বলে রিফাতকে আস্তে করে বললাম, মেয়েটিকে একটু সাহায্য করি। তুই সবার ভাই, তোর যা ভালো মনে হয় কর। মজা নেস বেটা, আমি সবার মাঝখান থেকে বললাম, ওই সাদা শার্ট, শুনে যাও। তখন সাইফাতুল বলল, জি আমি। হ্যাঁ তুমি। সাইফাতুল আসলো আর বলল, আমাকে ডাকলেন কেন? তোমার সাথে প্রেমের কথা বলবো সেই জন্য ডাকলাম। ও মা, সত্যি? হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমার সম্পর্কে অনেক কিছু শুনলাম। তুমি তো অনেক খারাপের দিকে যাচ্ছ, তুমি সবার সাথে খারাপ ব্যবহার করো, দোকান থেকে খরচ নিয়ে টাকা দাও না, যার তার সাথে খারাপ ব্যবহার করো। এসব যদি আরও শুনি তাহলে লবণের পানিতে গোসল করাবো, বুঝতে পারলে? বুঝতে পারছি। আরেকটা কথা ছিল, তোমাকে না ওই ড্রেসে অনেক সুন্দর লাগছে। আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, আই লাভ ইউ। এটি বলে চলে গেল। আমি ওটাই গুরুত্ব না দিয়ে সবার উদ্দেশ্যে বললাম, তোমরা সবাই ভালো করে থাকো, সামনে কিন্তু অনেক বড় কিছু হতে পারে। সবাই বলল, ঠিক আছে ভাই, আর আপনার সাথে একটা করে সেলফি তুলতে চাই। তোমরা এখানে অনেক লোক, আর সেলফি তুলতে গেলে অনেক সময় লাগবে। ওদের মধ্যে থেকে একজন বলে উঠল, ভাইয়া আপনাকে দেখতে চাই। আমি বললাম, ভাইয়া আমি একদিন আনুষ্ঠানিকভাবে সবার সামনে আসব, তখন দেখবে। এটা বলে সবার কাছ থেকে বিদায় নিলাম। আর আমি যখন বের হয়ে গাড়িতে উঠব, তখনই সাইফাতুল আমার কাছে এসে বলল, তোমার নাম্বারটা দাও। কি করবে? প্রেম করব। আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই আর কি, প্রেম করার জন্য তোমার সাথে কথা বলতে চাই এবং ভালোবাসতে চাই। আর ভালোবাসা আর আমাকে না দেখি আমার মুখোশের আড়ালে যে মুখটি আছে সেটা যদি বিকৃত হয়ে থাকে, তখন কি করবে? তবুও ভালোবাসবো। এখন নাম্বারটা দেন। আমি ফোন ব্যবহার করি না। তখনই আমার ফোনটা বেজে উঠল। আমি পকেট থেকে আইফোনটা বের করলাম, কথা বলতে বলতে গাড়িতে উঠলাম। আর রিফাত সাইফাতুলকে বলল,
ভাই কথা বলবে না, তুমি এখন যাও। আর সাইফাতুল বলল, এত দামি একটা ফোন পালে আর বলে আমি ফোন পালি না। আমি পার্সোনাল নাম্বার নিয়েই ছাড়ব। এটা বলে সাইফাতুল চলে গেল। আমি কলে কথা বললাম। আমার দোকানে যে লোকগুলি এসে গাড়ি এক্সচেঞ্জ করতো তাদের ব্যাপারে খোঁজ পেয়েছে। লোক দুটির নাম জুয়েল ও লিমন। ওরা মূলত ড্রাগস সাপ্লাই দেয়, আর এই ড্রাগসগুলো দেয় কলেজের ছাত্রছাত্রীদের। এটা শুনে একটা শক খেলাম। লোকটি আরও বলল, এদের পেছনে অনেক বড় বড় লোক আছে, এখানে একটা গ্যাং কাজ করে, এই কাজের অনেক বড় বড় নেতা জড়িত আছে। পরে কলটা কেটে দিলাম আর ভাবতে লাগলাম এদেরকে যেভাবেই হোক শেষ করতে হবে। তারা কলেজের ছাত্রছাত্রীদের টার্গেট করেছে, যেটা খুবই খারাপ লাগলো। মনে মনে ভাবতে থাকলাম যেভাবেই হোক এদের শেষ করতে হবে। এদের পেছনে কার হাত বেশি খুঁজে বের করা লাগবে, তারপর আক্রমণ করতে হবে। আমি রাতে 10টায় বাড়িতে যাই। আম্মু বলল, তুই বলে আসবি না? তাহলে এত চলে এলি যে? আমি মাকে বললাম, কাজ শেষ হলো, চলে আসলাম। আচ্ছা বস, আমি তোকে খাবার দিচ্ছি। খাবার শেষ করে শুয়ে থেকে ফেসবুকিং করছি, তখন আব্বু আসলো। আব্বু এসে বলল, কিরে কখন এলি? আমি আর একটু আগে আসলাম, কিছু বলবা নাকি? কালকে ডাক্তার দেখাতে হবে। তোমার কাছে কি টাকা আছে? আমার কাছে টাকা ছিল, ওই টাকা দিয়ে দোকানের মাল করেছি। আমার মনেই ছিল যে কালকে চেক আপ করাতে হবে। আমার কাছে টাকা আছে, কিন্তু বিকাশে। কালকে কখন যাবা? অনেক ভোরে যেতে হবে। ও, আমি টাকা বের করে এনে দিচ্ছি। এটা বলে টাকা বের করার জন্য দোকানের দিকে রওনা দিলাম। দোকান থেকে বেশি দূর না, দোকান হলো সাইফাতুলদের বাড়ির সাথে। আমি গেলাম, দূর থেকে দেখতে 2-3 জন বসে আড্ডা দিচ্ছে। আমি দোকানের কাছে গিয়ে দেখতে পেলাম সাইফাতুল আর 3-4 জন ছেলে বসে আছে। আমি দোকানদারকে বললাম, ভাই 10,000 টাকা বের করা লাগবে, ক্যাশ আছে কি? আছে। টাকার কথা শুনে সাইফাতুল বলল, আই দেখ রে, দোকানদার লোকরাও বিকাশে হাজার হাজার টাকা রাখে। গরিব লোকদের জন্য বিকাশে আর কম টাকা রাখা যাবে না। যেখানে গরিব মানুষ টাকা রাখে, ওখানে আমাদের মতো ধনী মানুষরা টাকা রাখতে পারে না। তোরা কি বলিস? জি আপা, আমাদের ধনীদের জন্য আলাদা অ্যাপ বানাতে হবে টাকা লেনদেনের জন্য। আমি ওদের কথা শুনে রাগ না করে একটু হেসেই সাইফাতুলকে বললাম, আমার কথা ছিল, আমি গরিব মানুষ। আমি শুনলাম তোমাকে বলে পাত্তাই দেয় নাই, নাম্বার চাইছিলা, তোমাকে বলে ইনডাইরেক্টলি না করে দিছে, পার্সোনাল নাম্বার দিবে। এটা বলার সাথে সাথে সাইফাতুল মুখটা শুকিয়ে গেল আর আমার কাছে এসে বলল, তুই কিভাবে জানলি? আর ওর নাম বলিস না, তাহলে আমি শেষ। আমি আর কি জানবো, তুমি তো জানো রিফাত আমার বন্ধু। ওই এসে বলল, তোমাকে মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল, দোকানদার মামা, একে একটা কড়া করে চা দেন। আমি চা খাই না, আর আপনি যখন এত মিষ্টি করে বলছেন তাহলে খাওয়াই যায়। পরে চা খেলাম। আচ্ছা, তুই কি শুভ ভাইকে চিনিস? আমি চিনতে যাব কোন দুঃখে? ওসব আলতু ফালতু লোককে চেনার ইচ্ছে আমার নেই। রিফাত এসে বলল আমাকে, এই আর কি। আচ্ছা, তুই শুভকে আলতু ফালতু লোক বললি কেন? চা দে, তোর খাওয়া লাগবে না। এটা বলে চায়ের কাপটা সত্যি সত্যি নিয়ে নিল হাত থেকে। আর এটা দেখে পুরো টাস্কি খাওয়ার মতো অবস্থা। পরে আমি চলে এলাম আর আব্বুকে টাকা দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দোকানে গেলাম। বেলা 9টার দিকে ওই লোকগুলো জুয়েল ও লিমন আসলো। ওদের দেখে লোককে কল করে রাখলাম, আজকে এদের ধরবো। ওরা চলে যাবে। কিছু দূর যাওয়ার পর ওদেরকে ধরলাম। ওদের গুপ্ত জায়গায় নিয়ে যাওয়া হলো। আমি দোকানে বসে আছি, তখন দেখি সাইফাতুল আসলো। আমি সাইফাতুলকে বললাম, আমার সাহায্য করবেন? আপনি মাফিয়া কইন, সাহায্যটা করবেন? কি সাহায্য লাগবে বল। আপনি একটু আমার দোকানের ভিতরে এসে দোকানটা দেখেন, আমি একটু বাইরে থেকে আসছি। সাইফাতুল ভাব নিয়ে বলল, ঠিক আছে, যা। আমিও চলে এলাম দোকান থেকে। আড়ালে একজনকে কল দিয়ে বললাম আসতে। ও এসে আমাকে নিয়ে গেল। আমি গুপ্ত জায়গায় গিয়ে ওদেরকে বললাম, ওরা কি মুখ খুললো? মুখ খুলে না তো। ওদের মারা শিখিস নাই? এই দেখ, আমি মারার আগেই ওরা সব কিছু বলে দেবে। আমি কি হাতে একটা সুই নিলাম আর বললাম, এসব চক্র কোন কোন জায়গা থেকে চলে বল। মরে গেলেও বলবো না। ওদেরকে অঙ্গকোষ বরাবর সুই বা আলপিনদের আঘাত করে। জুয়েলকে আঘাত করার পরে লিমন বলে, আমি বলতেছি, এগুলো মূলত কুড়িগ্রাম হাজি মার্কেট থেকে সাপ্লাই হয়, ওখান থেকে আমাদের দেয়, তাছাড়া আমরা কিছুই জানি না। এটা বলার পর আমি কুড়িগ্রামের এক ওসির কাছে কল দিই আর ওকে আসতে বলি আমার দোকানে। এটা বলে ওখান থেকে চলে আসি। এদিকে দোকানের মেয়ে মানুষ দেখে ভিড় ভরে গেছে। যেহেতু সাইফাতুলকে সবাই চেনে, তাই অনেকে মজা নিচ্ছে। আর এটার কারণে সাইফাতুল প্রচুর রাগ উঠেছে আমার উপর। দোকানে মানুষ আছে, কিন্তু সাইফাতুল কিছু দিতে পারছে না।
আমি দোকানে যাওয়ার সাইফাতুল এর সামনে কিছু মুরব্বী মানুষ বলল, বউকে দোকানে রাখ, এটা পছন্দ হলো না? তুমি ইয়াং একটা ছেলে, আর যেন তোমার বউকে না দেখি। অনেকজন বলল, কেন ভাই, এত ভালো ছেলের কপালে এত পাজি একটা মেয়ে জুটলো? আল্লাহ রহমত করিও ছেলেটার উপর। এসব কথা শুনে সাইফাতুল সবার সামনে একটা কিছু বলল না, কিন্তু সাইফাতুলের চাহনি দেখে বুঝলাম ও আমাকে একলা পেলে আস্ত খেয়ে ফেলতো। সাইফাতুল চলে গেল। কিছুক্ষণ পর ওসি এসে হাজির। আমি ওখানে চা দিয়ে সব ঘটনা বললাম আর ওদের নিয়ে যেতে বললাম, আর বললাম এগুলো যেন মিডিয়া জানতে না পারে। মিডিয়ার প্রচার করলে সবাই সাবধান হয়ে যাবে। ওই দুজনকে গোপনভাবে নিয়ে যান, সে বলল। ঠিক আছে, তাই হবে। এটা বলে চলে গেল। আমি দোকানের দিকে মনোযোগ দিলাম। সারাদিন দোকানদারি করলাম আর ভেবে বের করলাম এদের চক্রের সবাইকে ধরতে হলে আমাকে কুড়িগ্রামে যেতে হবে। বাবাকে আজকে বলা লাগবে। রাতে দোকান বন্ধ করে বাড়ির দিকে আসবো। দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আসতেছি তখন কে যেন ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি উঠতে যাব তখনই আরেকজন এসে আমায় ধাক্কা মারলো আবার। আমি না বলতে লাগলাম, কে তোমরা, আর আমার সাথে এরকম করছো কেন? তোমরা কিন্তু ভালো করছো না, এতে তোমাদের পস্তাতে হবে বলে দিলাম। ওদের মধ্যে থেকে একজন বলে উঠল, তুই আমাদের চিনে কি করবি? আবার একজন বলল, কথা বলিস কেন? ওরে মারার কথা মারেক। তখনই অন্ধকারের ভিতরে আক্রমণ করলো। আমি সরে গেলাম, যার কারণে আমার কিছু হলো না। আমাকে তারা চারদিক থেকে আক্রমণ করলো। আমি চেষ্টা করছি ওদের থেকে বাঁচার তামিল নায়কদের মতো, কিন্তু আমি তো তামিল নায়ক না যে সবাইকে উড়িয়ে দেব। তাই নায়ক সাজতে গিয়ে মার খেলাম। তারা উড়াধরা মারলো। আমার শরীরে কিছু অংশ ফেটে গেছে। আমার প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। আমার মুখ দিয়ে রক্ত পড়তেছে, নাকটা ফেটে গেছে, রক্ত পড়তেছে। তখন কে যেন এসে বলল, তখন আমাকে দোকানদার বানিয়ে মজা নিয়েছিলি, এখন বোঝ মজা কেমন। এটা বলে একটা লাথি মারলো পিঠের উপর, আর একটা লোক এসে মাথায় একটা বাড়ি মারলো। এরপর আর আমার কিছু মনে নেই। পরে যখন জ্ঞান ফিরলো তখন আমি হাসপাতালে নিজেকে আবিষ্কার করলাম। দেখি মা বোন আছে। আমি চোখ খোলার পর আমি শরীর নাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আস্তে আস্তে আম্মুকে ডাক দিলাম। আম্মুর চোখে দিয়ে পানি পড়তেছে। আমার ডাক শুনে আম্মু একটু স্বস্তি পেল। আমি কতদিন থেকে আছি এখানে? বেশি না, 15 দিনের মতো হলো। আমার সুস্থ হতে কতদিন লাগবে? বেশি না, আর 1 মাসের মতো লাগবে। আমাকে এখানে কে নিয়ে এসেছে? অনেক রাত হয়েছে, তুই বাড়ি ফিরিস না দেখে তোর ফোনে কল দিলাম, তুই কল ধরলি না। পরে তোর বাবাকে পাঠাই দোকানের দিক, আর তোর বাবা যখন যায় তখন রাস্তায় তোকে দেখতে পাই। তখন দিকে রিফাত দরজা দিয়ে ঢুকলো। তোর জন্য অনেক টেনশনে ছিলাম। আচ্ছা, তোর অবস্থা কি এরকম করেছে? তুই যদি বুঝে থাকিস তাহলে বল, তারপর দেখ আমি কি করি। আম্মু, বাড়ি থেকে রান্না করে নিয়ে আসো, তোমার হাতের খাবার খাই না অনেকদিন হলো। আম্মু আর ফারিয়া চলে গেল। আমি তখন রিফাতকে বসতে বললাম। মেয়ে ছিল রে, ওকে আমি ভালো করেছি রে। কে সে? আর ওই দিন যে মেয়েটা আমাকে প্রপোজ করলো, ওই মেয়েটা। ওই যে সাইফাতুল, তুই জেনে বসে আছিস? আর তো এমন মার খাওয়ালো কেন? সব কিছু খুলে বললাম। তখন রিফাত বলল, তাহলে ওকে একটু সাহায্য করি। আমি বললাম, আরে বাদ দে, এসব ছোটো জামালা জড়ানো যাবে না। সামনে অনেক বড় জামালায় পড়তে হবে, অনেক বড় কাজ আছে। আমাকে তো অনেক দিন শুয়ে থাকতে হবে। তাই তোকে একটা কাজ দেই, তুই কাজটা কর। আর কাজটা করার সময় অনেক সাবধানে থাকতে হবে, তা না হলে কিন্তু জামালায় পড়তে পারিস। কি কাজ? অনেক কঠিন কাজ হলে করবো না, তুই কর বাল। আরে ভাই, কোনোদিন এসব কাজ করে না, তোকে করতে হবে। তোর উপর আমার ভরসা আছে। আচ্ছা বল, কি কাজ? তুই বাড়িতে যাবি এবং তোর মা বাবাকে বলবি 15 দিনের জন্য ঘুরতে যাবি। আর 15 দিনের জন্য কাপড় এবং যা কিছু লাগে সব কিছু নিবি। এরপর সরাসরি সিএনজি নিয়ে কুড়িগ্রাম চলে যাবি। ওখানে আমার লোক থাকবে। আমার লোক তোকে একটা বাড়িতে নিয়ে যাবে, আর ওখানে যাওয়ার পর আমার লোক তোকে সব কিছু ঠিকঠাক করে দেবে। কাজটা কি সেটা তো বল। তোকে 15 দিন এক এলাকায় ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন দোকানে বসে থাকতে হবে, এক এক দিন এক এক জায়গায়। আর ওখানের কথা, ওখানকার চালচলন সব কিছু রেকর্ড করতে হবে। একটা পাখি উড়ে গেলেও ওটা নোটিশ করা লাগবে। তুই যদি কাজটি করতে পারোস আর আমি যদি ওদের দৌড়ে এলাকাটা মাদকমুক্ত করতে পারি, তাহলে তোকে আমি আমার দায়িত্ব দিয়ে দেবো। আমার সব ভালো লাগে না। এটা শুনে রিফাত খুশি হলো। রিফাত চলে গেল। কিছুক্ষণ পর মা এসে গেল। আমি খাবার খাইলাম। 15 দিন পর আমাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। এখনও আমি সুস্থ হই নাই। এদিকে সব খবর কালেক্ট করা শেষ। এই মাদকের ব্যবস্থা, এর পিছনে কুড়িগ্রামের সবচেয়ে বড় ব্যবসায়ী রহিম সাহেব আছে।
আর এগুলো সাপ্লাই বুরুংমারি থানা থেকে জুবায়ের সাহেব, উনিও একজন ব্যবসায়ী। এসব খবর পেলাম, এখন আমি তাদের মাঝে গেলেই আক্রমণ করা হবে। প্রথমে ধরা হবে বুরুংমারিয়ের জুবায়ের সাহেবকে। আমার শরীর প্রায় সুস্থ। আমি আম্মুকে বললাম, আম্মু আমি কুড়িগ্রাম চলে যাচ্ছি, আর আমার আসতে দেরি হবে। এর মধ্যে যদি বাবা সুস্থ হয় তাহলে আমাকে কল করবা, আমি আমার বন্ধুদের পাঠিয়ে দেবো, কুড়িগ্রামে চলে যাবা। আচ্ছা বাবা, আর আমরা চেয়েছিলাম তোর জন্য মেয়ে দেখতে, তোর জন্য পাত্রী ঠিক করতে। আচ্ছা দেখতে থাকো, তোমাদের পছন্দ আমারই পছন্দ। কিন্তু আম্মু ছোট থেকে তুমি আর বাবা আমাকে বড় করেছো, তোমরা আমাকে ভালো জিনিস এনে দিয়েছো, তোমরা যেটা পছন্দ করেছো এইটাই আমি নিছি। আর আমার থেকে আমার পছন্দ কীরকম হবে এটা ভালো জানো তোমরা। আমার আর সময় নেই, আমি ফ্রেশ হয়ে বের হব। তুমি খাবার রেডি করো। ফ্রেশ হয়ে খাবার খেয়ে বের হলাম, তখনই ফারিয়া এসে বলল, ভাইয়া আসবে কবে? আমি বললাম দেরি হবে, আর ওকে 100 টাকা দিলাম। আর আম্মুর কাছ থেকে বিদায় নেওয়ার সময় আম্মুকে দিলাম 1000। আম্মু নিতে চাইল না, তবুও দিলাম। সেনজি নিলাম। আমি ওটার সাথে সাথে দেখি সাইফাতুল উঠলো। আমি তাকে না দেখার বান করলাম। কুড়িগ্রামে আমি যাব এটা প্রচার হয়ে গেছে, তাই আমার সব ছেলে পেলে আমাদের একটা নির্দিষ্ট হল রুম আছে, ওইখানে এসেছে। আমি মনে মনে আইডিয়া করলাম সাইফাতুল্লাহ মনে হয় ওখানে চাইতেছে। আমাকে থেকে সাইফাতুল বলল, কিরে দোকানদার, তুই তাহলে এখনো বেঁচে আছিস? তোকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু কিভাবে ছেড়ে দিলাম? তোকে মারার পরিকল্পনা করেছিলাম ওই দিন। সেই দিন তোর জন্য রিফাত ভাই আমাকে বকে, সেই দিনই। কিন্তু পরে যা করলি তার জন্য রাগ আরো বেশি উঠেছিল, তাই আর কি হালকা পাতলা কিছু দিলাম। আর আমার দিকে চোখ তুলো তাকাবি না। আর আমি এখন যেখানে যাচ্ছি ওখানে আমার অনেক ছেলে যারা আমাকে কুইন বলে ডাকে, কারণ আমি যে শুভয়ের হবু বউ, বলতে পারিস গার্লফ্রেন্ড। কিরে তুই কি মার খাওয়ার পর বোবা হয়ে গেলি নাকি? আমি এত কথা বলছি আর তুই কিছুই বলছিস না। আমি তোমাকে একটা কথা বলি, তুমি শিক্ষিত মেয়ে, আমি সংক্ষিপ্তভাবে বলে বুঝতে পারবে। একটা প্রবাদ আছে, খালি কলসি বাজে বেশি, তুমি হলে সেই কলসির মতো। আর দ্বিতীয় কথা, এরকম ছেলেদের মতো চললে তোমাকে কেউ পছন্দ করবে না। এসব বলার পর সাইফাতুল আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু বলবে তখনই গন্তব্যস্থানে সিএনজি থামছে, আর আমি চলে যাই। এদিকে সাইফাতুল আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি আমার বাসায় যাই, ওখানে রিফাত আগে থেকেই আছে। আমি পৌঁছানোর পর আমি রেডি হয়ে চলে যাই হল রুমে। গিয়ে দেখি সবাই বসে আছে। আমি লক্ষ্য করলাম সাইফাতুলও আছে। আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকলাম, আমি কিছুদিনের জন্য বুরুংমারি যাব, ওখানে আমার কাজ আছে। আর আমি এতদিন ছিলাম না, তবুও সবার খবর জেনেছি। তোমরা এতদিন ভালো ছিলা, আর পরেও যেন ভালো থাকো। তবে আমাদের মেয়ের থেকে ছেলেরা অনেক সুন্দর। আমার গ্রুপে মেয়ে আছে 60 জন। এদের মধ্যে একটা মেয়ের ব্যাপারে আমি শুনেছি যে কিনা অনেক খারাপ একটা মেয়ে, যে কিনা বিনা কারণে একটি ছেলেকে মেরেছে। তোমরা কে এমন করেছো আমি জানি, তুমি নিজের ইচ্ছায় বেরিয়ে আসো। আমি নাম ধরে রাখলে কিন্তু শাস্তির পরিমাণ বেড়ে যাবে, বলে দিলাম। তখন থেকে সাইফাতুল আস্তে আস্তে বেরিয়ে আসছে, মাথা নিচু করে আসলো আমার সামনে। আমি সাইফাতুলকে বললাম, তুমি হয়তো আমাকে চিনো না, আমি সব খবর রাখি। তুমি বলে আমার হবু বয়ফ্রেন্ড, সরি তুমি বলে আমার হবু গার্লফ্রেন্ড? না মানে আমি। এটা বলার সাথে সাথে আমি ঠাস করে একটা চড় মেরে বললাম, তোমার তো সাহস কম না, তুমি আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলো। আসলে হয়েছে কি, আমি মেয়েদের গায়ে হাত তুলি না। এটা বলে আরেকটা দিলাম বসিয়ে। সুন্দর চেহারা থাপ্পড় জুড়িয়ে মেরেছি। 5টা আঙ্গুল দেখা যাচ্ছে, আর লাল টকটক হয়ে গেছে। সাইফাতুলের চোখে পানি। তখনই সাইফাতুল কান্না করতে করতে বলতে শুরু করলো, আমি কি ভুল করেছি? হ্যাঁ, আমি তোমাকে না দেখে ভালোবেসেছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আর ছেলেটা কে হয় তোমার? হ্যাঁ, ও আমার সাথে বেয়াদবি করেছে, তাই ওরকম করেছি। আর আমাকে মেরে ফেললো, মরার আগ পর্যন্ত বলবো আমি তোমার হবু বউ। আমাকে ইমোশনালি কথা বলে লাভ নেই। কানের কাছে মুখ নিয়ে বললাম, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমার দল থেকে নাম কেটে নেবে, আর সরাসরি বাড়ি থেকে সুন্দর করে থাকবে। কোনো ছেলের সাথে মিশবে না, আর কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। আর এখন থেকে শাড়ি পরবে, আর সব রকমের রান্না শিখবে। যদি করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। ঠিক আছে। এটা বলে চলে গেল। আর আমি বললাম, আমি আজকে বুরুংমারি যাইতেছি, দোয়া করো যেন কাজটা সম্পূর্ণ করতে পারি। পরে সবাই চলে গেল। আমি বাড়ি থেকে ফ্রেশ হয়ে বাজারে আসছি, তখন আবার সাইফাতুলের সাথে দেখা। আমাকে দেখে সাইফাতুল এসে বলে, শালা, তোর জন্য আমি থাপ্পড় খেয়েছি, আজকে শেষ সব ফাজলামি, তাই উচিত শিক্ষা দিব। এটা বলে জোরে জোরে চিল্লানি শুরু করলো আর বলতে লাগলো,
মেয়েদের সাথে এরকম করে রাস্তাঘাটে মেয়েদের সাথে অসভ্যতামি করো? দু একজন লোক হলো, তখন একটা কনস্টেবল এলো আর আমাকে এসে বলল, মেয়েদের টিস করিস, চল থানায়, তোকে মজা দেখাচ্ছি। স্যার আমি এরকম কিছু করিনি, বিশ্বাস করেন। চল। এক প্রকার ধাক্কায় নিয়ে গেল, সাথে সাইফাতুলকেও নিয়ে গেল। সাইফাতুল মিষ্টি মিষ্টি হাসতেছে। থানায় যাওয়ার পর ওসির কাছে নিয়ে গেল। ওসি আমাকে চেনে, ওনার সাথে আমার ভালো সম্পর্ক হওয়ার কারণ হলো একদিন ওনাকে অনেক পিটিয়েছিলাম, তাও আবার থানার ভিতরে গিয়ে। আর পিটানোর পর অনেক গরম ধরেছিল, আর তখন মাস্ক খুলি মুখ ধুই, তখন ওসি দেখেছিল মুখ। ওসিকে মারার কারণ হলো একজন শিশুর পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিল, আর টাকা দিয়ে যে সাহায্য করবে তা না করে, আর ছেলেটার বাবা মাকে শাসিয়ে এসেছিল। এসব জন্য কেউ না জানে, পরে কথাটা আমার কানে আসে, আর আমি সেই চিকিৎসা করার টাকা দিই। এরপর সরাসরি থানায় ঢুকি আর পিটাই। ছেলেটার পায়ের অপারেশনের খরচের 3 গুণ টাকা নেই। এরপর থেকে আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলে, আর দেখা হলে কৌশল বিনিময় করে। ওসির সামনে নিয়ে গিয়ে বলল, স্যার এই ছেলেটা এই মেয়েটাকে ডিস্টার্ব করে, তাকে খারাপ কথা বলেছে। ওসি আমাকে দেখে বাই বলবে, তখনই আমি ইশারায় দিয়ে না করি। তখন ওসি এসে বলে, কি এত বড় সাহস! এর শাস্তি অনেক কঠিন হবে। এই মেয়ে, তুমি যাও এখন। আর আমি জানি তুমি মিথ্যে বলেছ ছেলেটার সম্পর্কে। তুমি কথা বললে তোমাকে ভিতরে পড়ে দেবো। আমি ওকে শাস্তি দিচ্ছি। এটা শুনে সাইফাতুল চলে গেল, আর ওসি বলল, ভাই বসেন, চা খাবেন না কফি খাবেন? আচ্ছা, 1 কাপ কফি নিয়ে আসো। কফি খাই আর হালাপ করি। দাঁড়িয়ে থেকে কি দেখতেছো? যাও ভাইয়ের জন্য কফি নিয়ে এসো। কনস্টেবলটা গেল, কিন্তু মুখে বিরক্ত ভাব, আর বলতে গেল, শালা মেয়েদের সাথে খারাপ ব্যবহার করেছে, কোথায় ওকে দোলাই দিবে তা না, তাকে জামাই আদর করতেছে। আমি বুরুংমারি যাচ্ছি মাদক ব্যবসায়ীকে ধরতে। ওখানে পুলিশের ঝামেলা হলে তোমাকে কল দেব, ডিআইজিকে নিয়ে চলে যাবে। ওখানে জেম হতে পারে। তখনই কফি নিয়ে আসলো, আমি হাতে নিলাম। ওসি দাঁড়িয়ে আছে, আমি বললাম বসো। তখন ওসি বলল, না আমি দাঁড়িয়ে ঠিক আছে, আপনারা সামনে বসে থাকা কেমন যেন দেখায়। ঠিক আছে, তাহলে কল দিলে চলে যেও, তাতে তোমারই লাভ হবে। শিক্ষিত লোক, বুঝতে পেরেছো? তাহলে আমি চলি আজকে, পরে দেখা হবে বুরুংমারি। পরে চলে আসলাম ওখান থেকে। চলে আসার পর কনস্টেবল ওসিকে বলতেছে, স্যার আপনি এরকম করলেন কেন? মেয়েদের টিস করেছে, কোথায় দোলাই দিবেন তা না করে। তুমি নতুন তো, যাকে নিয়ে এসেছিলে ও যদি বলে আমি নারী চাই, তাহলে ওর বাসার সামনে লাইন ধরে যাবে। ওর সাথে একটু কথা বলার জন্য অনেক মেয়ে অপেক্ষা করে। ওই ছেলে কিভাবে এই মেয়েকে টিচ করবে বলো? স্যার ছেলেটা কে? তুমি তো শুভ ভাইয়ের নাম শুনেছো? স্যার শুনেছি। সে তো অনেক ভালো মানুষ, ভালোদের জন্য, খারাপ মানুষ খারাপদের জন্য। ওর নাকি বড় বড় লোকদের সাথে উঠা বসা। শুভ ভাইকে নাকি কেউ দেখে নাই, সেটা নাকি শুভ ভাইয়ের লোক নাকি? আরে গাধা, ও হলো শুভ ভাই। তুই আগুন নিয়ে খেলতে চাইছিস রে? আপনি ওকে দেখলেন কি করে? একদিন এই থানার ভিতরে এসে আমাকে পিটাতে পিটাতে ঘেমে গিয়েছিল, তখন আমার সামনে মুখোশ খুলে মুখ ধরেছিল, আর ওভাবে দেখি। আপনাকে মারলো, কেউ কিছু বললো না? কে কি বলবে, এমপিও তো শুভর সাপোর্টেই, ওর জন্যই হয়েছে। আমার ওপরে সবাই ছিল, এমপি ছিল, টিউনস অফিসারও ছিল, ডিআইজি ছিল, হার যে অফিসার আছে বড় বড় সবাই ছিল। সবার সামনে পিটিয়েছে। এখন মাঝে মাঝে ব্যথা করে। কোনো অফিসার কিছু বললে বাইরে ওর শুভর ছেলে পেলে ছিল, ওরা এসে তাকে নিয়ে যেত পিটানোর জন্য। পুরো থানার এরিয়াতে তার বরপুর ছিল, আর আমাকে ওদের মাঝখানে নিয়ে ধোলাই করে। শোনো, এরপর দেখা হলে খারাপ ব্যবহার করো না যেন, ভালো ব্যবহার করবে, তাহলে কিন্তু। স্যার দয়া করেন আমার সাথে দেখা আর যেন না হয়। আপনাকে মেরেছিল আর আমি আরও লেভেলে নাই। এদিকে আমি রওনা দিছি, আর যাওয়ার সময় এমপিকে কল দিয়ে বললাম, এমপি সাহেব, মাদক ব্যবসায়ীর সাথে দেখা করতে যাচ্ছি, আপনার নাম যেন না বের হয়, বুঝতে পেরেছেন? বাবা, তোমার যা ইচ্ছা করো, আমি ভালো বুঝছি সব কাজের ভিতরে নাই। ভুরুঙ্গমারি আসলাম, আসার পর আমাদের লোক ছিল, ওরা সব কিছু ঠিক করে রাখছে। আমার মাস্ক পরা, সবার সাথে কথা বললাম, আর খোঁজ লাগালাম কোন দোকানে এরকম ব্যবসা হয়। সবাইকে বের করার জন্য 1 মাস লাগলো। 30 জনের মতো ধরছি। এদের উপরে সবার নাম বলছে। এদের ভিতর ছিল কারিমুল, বেল্লাল, সুজন আর 3 জন, মোট 6 জন। এদের ব্যবহার ছিল কুকুরের মতন।
আমি এদের একজনকে ধরে নিয়ে ওদের বসের নাম জানতে চাইলাম, কিন্তু বলল না, বড় বড় কথা বলল। আমার রাগ উঠে গেল। আমি ওকে মেরে লাশ টাঙ্গিয়ে দিলাম বুড়ুংমারি বাজারে। সবাই বলা বলি করতেছে কে করলো এরকম। পুলিশও খুঁজছে, কারণ বুড়ুংমারিতে পাওয়ারের লোক ছিল। এদের 6 জনের বিরুদ্ধে গোপনভাবে শুনেছি এরা নাকি নারী পাচার করে। একজনকে মারার পর বাকি 5 জনকে ধরলাম। ওরা পালানোর চেষ্টা করছিল, কিন্তু অল্পর জন্য পারেনি। ওদেরকে বললাম, এসব মাল কুড়িগ্রাম কাকে দিস? 5 জনকে 5 রুমে রাখা হয়েছে, কেউ বলতেছে না। পরে আমি একটা একটা করে মারা শুরু করলাম। 4 জনকে মেরে ফেলেছি। 4টা লাশ একজনের সামনে রেখে জিজ্ঞেস করলাম, বল কাকে সাপ্লাই করিস? এর লাশ দেখে ভয় পেয়ে গেছে। কুড়িগ্রাম এর ব্যবসায়ী হিমেল ও হেলালকে সাপ্লাই দেই। এখন বল, নারী পাচার যে করিস, এগুলো কি ওরা দুজন নেই? হ্যাঁ, আমাকে ছেড়ে দেও। এটা বলার সাথে সাথে আমি হেডশট মারি। গুলি মাথার এপার ওপার চলে যায়। আর তখনই ফোনটা বেজে ওঠে। আর ফোনটা হাতে নিয়ে দেখি মা কল দিয়ে বলল, বাবা আবার অনেক অসুস্থ হয়েছে। মা, চিন্তা করো না, আমি আমার বন্ধু পাঠিয়ে দিচ্ছি। ওদের সাথে তোমরা সবাই কুড়িগ্রাম চলে আসো, ওরাই ভালো চেক আপ করাবে। পরে আমি কুড়িগ্রাম কল দিয়ে আমার একটা ছেলে আছে সাজু নাম, ওকে বললাম বাড়ির ঠিকানা দিয়ে যাও, মা বাবাকে নিয়ে আসো, ওদের জন্য কোনো সমস্যা না হয়। আর ওদের এনে বাবাকে ভালো ডাক্তারের কাছে চেক আপ করতে নিয়ে যাবা। আর কোনো ডাক্তারের জন্য সিরিয়াল ছেলে আমার কথা বলবা। ঠিক আছে ভাই। পরে সবগুলো দেহের উপর লেগে দিয়ে শুভ পায়। আমার মায়ের দরন দেখে বুড়ুংমারের ছেলে পেলে ভয় পেয়ে যায়, যেটা ওদের মুখ দেখাই বোঝা যাচ্ছিল। ওদের বডি রাতের বেলা রোডের উপর ফেলে দিয়ে আসি। সকালবেলা মানুষ দেখে অনেক ভয় পেয়ে যায়। আর থানার ওসি তো পাগলের মতো আমাকে খুঁজতেছে, আজকে সন্ধ্যায় গাড়ি আসবে। তারপর কুড়িগ্রাম কল দিয়ে বললাম, বুড়ুংমারি থানার ওসিকে কেসটা বন্ধ করে দিতে বলো। এদিকে বাবাকে সবচেয়ে বড় ডাক্তারের ওখানে নিয়ে গেছে, যেহেতু বড় ডাক্তার সেহেতু বীর তো আছে, আর তো সিরিয়াল নাম্বার নাই। আর এমন সময় গেছে ডাক্তার এখন রুগী দেখা বন্ধ করে দিয়েছে। ওই সময় রাজু গিয়ে কিছু বলল পিয়নকে, কিন্তু পিয়ন কিছু করতে পারবে না। পরে বললো ডাক্তারের সাথে দেখা করতে, ডাক্তার রুগী দেখবে না। তখন সাজু বলল, স্যার আপনি তো মনে হয় এখানেই থাকেন, আর শুভ ভাইয়ের নাম তো শুনেছিনি। শুভ ভাই? চিনি। কেন? ওনার বাবা স্যার যদি না দেখেন তাহলে আমি আর একটু বানিয়ে বলবো, তখন আপনাদের জীবনে আর কোনো দিন রোগী দেখতে পারবেন না। পরে ডাক্তার রুগী দেখে আর বাইরে এসে মেডিসিন নিতে গেল। সাজুকেও সবাই চেনে, তাই সাজুকে দেখে বলল, আপনার বাবা নাকি? না, শুভ ভাইয়ের আব্বা। ও, শুভের আব্বা। হেই নেন, ওষুধ, টাকা লাগবে না। শুভ ভাই বাবাকে ওষুধ দিতে পেরেছি, এটাই অনেক সৌভাগ্য। শুভ ভাই আমার জন্য অনেক করেছে, তার জন্য কিছুই করতে পারিনি। তাই 10,000 টাকা নেবেন না, শুভ ভাই শুনলে তো রাগ করবে। কিচ্ছু হবে না, তুমি আঙ্কেলকে নিয়ে যাও, সময় করে আমাদের বাসায় একদিন নিয়ে আসো। আব্বু এসব দেখছে আর অবাক হচ্ছে। পরে ওরা চলে আসে বাসায়। আর ফার্মেসিটা রাজনৈতিক নেতা ওখান থেকে তুলে দিতে চেয়েছিল। পরে আমার কাছে আসে, তখন আমি ওকে কাজ করে দেই। এরপর আর কেউ ফার্মেসি তুলে দেওয়ার সাহস করেনি। সন্ধ্যার পর রওনা দিলাম বাড়ির দিকে, বুড়ুংমারির ছেলেপেলেদের কাছ থেকে। কুড়িগ্রাম এসে বাড়িতে গেলাম, গিয়ে দেখি সবাই সবার সাথে গল্প করতেছে। আমাকে থেকে মা বাবা ফারিয়া খুশি হয়ে গেল। আমি ওদের সাথে কথা বলে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে খাবার খেলাম। খাবার খেয়ে গড়েতে গেলাম আর শুয়ে থেকে ভাবতে থাকলাম এদেরকে কিভাবে মারবো। এদেরকে মারলে তো অনেক ঝামেলা হবে। পরদিন হিমেল ও হেলালের সাথে দেখা করতে গেলাম। আমি যাওয়ার পর আমার সাথে মোটামুটি ভালো ব্যবহার করলো, কিন্তু তাদের মনে মনে শুধু আমাকে মারার চিন্তা ভাবনা। আমি চলে আসার সময় বলে আসলাম, ভালোভাবে থাকো, আবার দেখা হলে তোমরা বাঁচবে, তা না হলে আমি বাঁচবো। এটা বলে চলে আসলাম। গাড়িতে বসে আছি, তখন একটা অজানা নাম্বার থেকে কল আসলো। আমি কলটা রিসিভ করতে মিষ্টি একটা কণ্ঠ বেশি আসলো। আমি কলটা রিসিভ করলাম। করার পর দেখি ফোনের অফিস থেকে মিষ্টি একটা কণ্ঠ বেশি আসতেছে। কণ্ঠ শুনে বুঝতে পারলাম এটা সাইফাতুল। আমি তোমার কথা মতো ঠিক হয়ে গেছি, তুমি আমার বাসায় আসো। আমি আপনাকে চিনতে পারলাম না, আর বাড়িতে যেতে বলছেন কেন? আরে আমি সাইফাতুল, তোমার হবু বউ। ও আচ্ছা, চিনতে পেরেছি। আচ্ছা, তোমার বাড়িতে যেতে বলছো? আসুন, আমি তোমাকে আমার পরিবর্তন দেখাবো। আর আমি রান্না করতে শিখে গেছি, আমার হাতে রান্না খাওয়াবো তোমাকে। ঠিক আছে, এখনই যাচ্ছি। আমরা 5 জন আছি, 5 জনের রান্না করো। আমার সাথে রিফাতও আছে। পরে রওনা দিলাম। সাইফাতুলদের বাড়িতে গেলাম।
সাইফাতুলকে কল দিলাম, দেওয়ার সাথে সাথে সাইফাতুল গেট খুলে দিল। আমরা ভিতরে প্রবেশ করলাম, বাড়ির ভিতরে গেলাম। রান্না করা শেষ হয় নাই। সাইফাতুলকে শাড়ি পরে অনেক সুন্দর লাগছে, মনে হইতেছে পিছন থেকে জড়িয়ে ধরে থাকি আর সাইফাতুল রান্না করুক। রান্না হয়ে গেছে, আমরা সবাই বসে আছি। সাইফাতুল দেখবে আমাকে, সেই জন্য ওর মনে অনেক খুশি। আমার তো ঝামেলা হয়ে গেল, আমি তো মুখোশ খুলব না। মুখোশ না খুললে ভাত খাবো কি করে? আমি তখন সাইফাতুলকে বললাম, আচ্ছা তোমার বেডরুম কোথায়? ওইদিকে কেন? ওর বেডরুম থেকে খাবার প্লেট আর পানি নিয়ে চলে গেলাম ওর রুমে, আর ওর রুমে গিয়ে খাবার খাওয়া শুরু করলাম। আর বাইরে রিফাত বাদে সবাই অবাক, কারণ শুধু রিফাত আমার মুখ দেখেছে, তাছাড়া কেউ দেখে নাই। সবাই হা করে সাইফাতুলের দরজার দিকে তাকিয়ে আছে। অবশেষে তারাও খাওয়া শুরু করলো। খাবার খাওয়া শেষ করে বের হলাম, এসে দিকে সবারই খাওয়া শেষ, কিন্তু সাইফাতুল খায়নি। আমি সাইফাতুলকে বললাম, আরে তুমি খাইছো? না, আমি তোমার সাথে খাইতে চাইলাম, আর তুমি তো লুকিয়ে গেলে। আচ্ছা এখন বসে থাকি, তুমি খাও। ভাইয়ারা, আপনারা আমার রুমে গিয়ে রেস্টুরেন্ট, আমি একাই থাকি এত বড় বাড়িতে, আপনারা বাড়িটা দেখেন। সাইফাতুল কি বুঝাইতে চাইছে তা রিফাতও আর আরও তিনজন বুঝতে পারছে। রিফাত যাওয়ার আগে বলে গেল, চল ভাই, কাবাব মে হাত দেওয়া যাবে না। আমি সাইফাতুলের পাশে বসলাম, আর সাইফাতুল খাবে দেখে চামচ নিতেছে। আমি দেখে জিজ্ঞেস করলাম, হাত রেখে চামচ দিয়ে খাবে কেন? হাতে একটু সমস্যা হয়েছে, তাই খেতে পারবো না। দেখি কি সমস্যা? সাইফাতুলের অবস্থা খুব খারাপ, হাত গরম পানিতে পড়ে গেছে। আমি দেখে বললাম, এরকম কবে হয়েছে? আজকে হয়েছে, তুমি যখন বললে আসবে তখন তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে এরকম হয়েছে, তাই চামচ দিয়ে খেতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার কষ্ট করে খেতে হবে না, দাও আমি খাইয়ে দিচ্ছি। সত্যি আমাকে খাইয়ে দিবে? পরে খাওয়াই দিলাম। খাওয়াই দেওয়ার সময় অন্যরকম ফিলিংস হচ্ছিল, যেটা হয়তো লিখে প্রকাশ করতে পারবো না। সাইফাতুলকে খাওয়া দেওয়ার সময় অনুভূতিটা ছিল আমার জীবনের সবচেয়ে রোমান্টিক মুহূর্ত। খাবার খাওয়ার শেষে এখন বিদায়ের পালা, আমি চলে আসব। তখন মনে পড়লো হাতের কথা। আমি সাইফাতুলকে বললাম, আচ্ছা তুমি বাসায় একাই থাকো, তাহলে রান্না বান্না করে খাওয়াবে কে? চলো আমার সাথে, আমার এক ফ্রেন্ড আছে, ওর বাসায় ওর মা বাবা বোন থাকে, ওদের সাথে থাকবে। সাইফাতুল আর কোনো কথা না বলে বের হয়ে এলো। খয়েরি রঙের শাড়ি পরেছে, ওই শাড়িতে ওকে খয়েরি পরীর মতো লাগছিল। সাইফাতুল গাড়িতে বসলো। আচ্ছা তোমার বন্ধুর মা বাবা থাকে, তোমার বন্ধু থাকে না? আর বলো না, বন্ধুটা সহজ সরল ছেলে। সেদিন মিটিংয়ের সময় কোনো ফালতু মেয়ে বলে মিথ্যা বলে পুলিশের কাছে দৌড়িয়ে দেয়, আর আমার কাছে খবর আস্তে আস্তে শুনলাম করে চালান দিয়ে দিছে। পরে কমিয়ে 2 মাসের জেল হয়েছে। আর আসুক, তারপর মেয়েটাকে খুঁজে বের করে এমন কষ্ট দেব যেটা কখনো বলতে পারবে না। আর আরেকটা কথা, ওর বাবা মার সাথে এরকম কিছু আলাপ পড়বে না। ওর বাবা মা জানে ওনাদের ছেলে কাজের জন্য ডাকা গেছে। আচ্ছা, আর মেয়েটাকে পেলে আমাকে বলবে, আমি একটু পিটাবো। নিজে নিজেকে পিটাতে যাচ্ছে? বাহ, কি মেয়ে মানুষ! আপনারা ভাবছেন সাইফাতুল আমাকে মারলো, মিথ্যা বলে জেলে দিল, তাও কোনো রকম শাস্তি দিলাম না? আরে ভাই, হাতে ক্ষমতা থাকলে এরকম করবেই। প্রথম যখন ক্ষমতায় আসি তখন আমিও করেছি, তাই কিছু মনে করি না এসব। সাইফাতুলকে বাড়িতে নিয়ে গেলাম। আমি বাড়িতে না গিয়ে রিফাতকে পাঠালাম, আর আম্মু আব্বুকে বলবি মেয়েটাকে শুভ পছন্দ করে। রিফাত ওকে নিয়ে চলে গেল। সাইফাতুল তো বাবা মাকে দেখে অবাক, কারণ এদের ছেলেকে তো জেলে পাঠিয়েছে। আম্মু সাইফাতুলকে দেখে বলল, আরে তোমার বাড়ি তো আমার এলাকায়, তাই না? জি আন্টি। আসো, এটা তোমার ঘর, ফ্রেশ হও। রিফাত সাইফাতুলকে রেখে এসে আব্বু আম্মুকে বলল, শুভ ওই মেয়েটাকে পছন্দ করে, আর মেয়েটা একটু ওখানে সমস্যা হয়েছে, তাই এখানে থাকবে। মেয়েটা বখাটে ছিল, ব্যাপার না, দেখতে তো অনেক সুন্দর, বাকিটুকু সামলিয়ে শুভর যে রাগ, একদিনেই মেয়েটিকে ঠিক করে ফেলবে। তা তুমি কি বলো? তোমার ছেলে বড় হয়েছে, তার যা ভালো লাগে তাই করতে দাও, আমি আর কি বলবো। রিফাত চলে আসে, আর সাইফাতুল বসে বসে ভাবতে লাগলো, শালা, আমি শুধু আগুনের আশেপাশে ঘোরাঘুরি করি, যাকে জেলে পাঠালাম তার বাসায় থাকছি, আর ওর সাথে যে খারাপ ব্যবহার করছি, এসব যদি শুভ জানতে পারে তাহলে আমি শেষ। আর আমিও বললাম ওই মেয়েটাকে মারবো, আল্লাহ রহমত করিও। এদিকে মা সাইফাতুলের গাড়ি হাত দিয়ে বলতেছে, মা, তোমার মন কি খারাপ? না আন্টি, এমনি। আচ্ছা চলো কিছু খেয়ে নাও। না আন্টি, আমি বাড়ি থেকে এসেছি, পরে খাবো। ঠিক আছে মা, আরাম করো। আর দেখো না, ছেলেটাও ঠিক মতো বাড়ি আসে না, কি যে কাজ করে এত। পরে মা চলে যায়। এদিকে মাথায় একটা চিন্তা, কিভাবে পিটানো যায় ওই দুজনকে।
হঠাৎ করে একদিন সুযোগটা এলো। দেখতে পেলাম হিমেল রাত 2টোর সময় রক্ষী তার ঘর থেকে ফিরছে। এটা অনেক বড় সুযোগ। পরে রাস্তার পাশে গিয়ে গাড়ি থামাতে বললাম, কিন্তু থামালো না। হিমেল হয়তো ড্রাইভারকে বলে দিয়েছে গাড়ি না থামাতে। পরে আমাদের গাড়ি দিয়ে গাড়িটা থামালাম। ওই ড্রাইভার বলল, আপনারা কে আর কি চান? আপনারা আমার বসকে চিনেন না? এটা বলার সাথে সাথে গুলি করলাম মাথা বরাবর। এরপর হিমেলকে জাগালাম, আর হিমেল আমাকে দেখেই পুরো চমকে ওঠে আর আমাকে বলতে থাকে, আমাকে ছেড়ে দে, তোকে টাকায় ভরিয়ে দিব। আরে আমার কি টাকার অভাব নাকি রে? তুই তো অনেক রকমের ব্যবসা করস, তাই না? তোর যে কটা ব্যবসা, ওই কয়ভাবে তোকে মেরে ফেলবো। ওই আমার লাঠি দে। পরে আমার সে বিখ্যাত লাঠিটা দিল। আমি শুধু আন্ডারওয়্যার রেখে সব কাপড় খুলে ফেললাম, আর আমার সেই লাঠিটা দিয়ে সারা শরীরে পিটালাম। সারা শরীর দিয়ে রক্ত বের হচ্ছে, আর হিমেল অনেক আকুতি মিনতি করছে। আমি মারলাম আর বললাম, তোকে মাফ করবো কিভাবে? তুই তো নারী পাচারকারী। তুই উঠন্ত ছেলে মেয়েদের জীবন নষ্ট করিস। পিটানো শেষ হওয়ার পর হিমেলকে নিয়ে গেলাম ফুরন্ত লবণ মিশানো পানিতে ছাড়ার পর হিমেল শুধু লাফালাফি শুরু করলো আর বলতে লাগলো, আমাকে বের কর এখান থেকে, আমি আর নিতে পারছি না, আমাকে ছেড়ে দাও। বিশ্বাস করো, আমি এই শহর ছেড়ে চলে যাব। কে শুনে কার কথা। পরে লবণের পানি থেকে বের করে ওকে বলা হলো, বল ধুয়ে দে। চল ওকে নিয়ে যাই। পরে হিমেলকে ফুরন্ত গরম পানিতে ছেড়ে দেওয়া হলো, আর চোখের সামনে হিমেল মারা গেল। পরে মাথা বরাবর গুলি করলাম। দেহটাকে কাকতারুর মতো করে বাসের সাথে বাঁধ দিলাম, আর লিখে দিলাম নারী পাচারকারী, ছেলে মেয়েদের ড্রাগস দিয়ে নষ্ট করে দর্শক। এসব নিচে লিখে শুভবাই লিখে দিলাম। সব কিছু লিখে কুড়িগ্রাম হাইওয়ে রোডে টানিয়ে দিয়ে আসলাম। এসব কাজ করতে প্রায় চকচক হয়ে গেছে। সকালবেলা তাজা খবর, বিশিষ্ট ব্যবসায়ী হিমেল সাহেবকে মেরে ফেলেছে। পুলিশ এসে নামিয়েছে লাশ আর পরিবারকে দিচ্ছে। থানায় নতুন ওসি এসেছে। সে একেবারে নতুন, চ্যাংড়া লোক, আমার বয়সেও একটু বড় হবে। তার রক্ত গরম। সে আমার লোকজনকে দৌড়ে নিয়ে যাচ্ছে। এদিকে হেলাল সাহেবের ঘুম হারাম হয়ে গেছে। তিনি অনেক প্রোটেকশন নিয়ে রেখেছে, আর আমাকে মারার জন্য লোক সেট করা হয়েছে। তাও আবার দিল্লি থেকে শার্প শুটার। বাংলাদেশের ভিতর খুঁজছে, কিন্তু কারো সাহস হয়নি আমাকে মারার সুপারি নেবে। ওসি সাহেব থানায় নিয়ে লোকদের অনেক নির্যাতন করতেছে। আমি কোথা থেকে এরা জানার জন্য মায়ের আঘাত সহ্য করতে না পেরে অবশেষে বলে দেয়। পরে ওসি সাহেব আসে আমার আড্ডাতে, আর আমি দেখে তাকে বলতে থাকি, ওয়েলকাম অফিসার, আমি অনেক দিন ধরে তোমার পথ চেয়ে বসে আছি। তা চা খাবেন না কফি? এসে আমায় কলার ধরে বলল, আমি এখানে চা খেতে আসিনি, তোকে নিয়ে যেতে এসেছি। তোকে তো এমনভাবে মারবো যে তুই তোর নামও মনে রাখতে পারবি না। চল থানায়। কুল ডাউন, এত অস্থির হচ্ছ কেন? আমি যাইতেছি, কলারটা ছেড়ে দাও। কিন্তু ওসি কলারটা না ছেড়ে আমাকে কলার ধরে নিয়ে যেতেছে। আর যখন গড় থেকে বের হওয়ার পর দেখে কুড়িগ্রাম সিটির গরিব ভিখারি মধ্যবিত্ত সবাই দাঁড়িয়ে আছে, আমাকে নিয়ে যেতে দিবে না, এত লোক থেকে ওসি আমার কলার ছেড়ে দিল। আমি উপরে হাত তুলে বললাম, আপনারা শান্ত হন, আমি একটু ঘুরতে যাচ্ছি, আমাকে আটকানোর ক্ষমতা কারণে। আপনারা যার মতো গড়ে চলে যান। পরে সবাই সাইড দিল। আমাকে থানায় নিয়ে যাওয়া হলো। আমি থানায় যাওয়ার আগেই আমার লোক থানায় পৌঁছে গেছে। আমার লোকেরা দাঁড়িয়ে আছে। আমি ওদের দেখে হাত তুললাম। ওরা বুঝতে পারলো কিছু হবে না। আমাকে থানার ভিতর নিয়ে যেখানে পিটানো হবে রুমে নিয়ে গেল। আমাকে পিটাবে সেই জন্য শরীরে কাপড় খোলা হলো, শুধুমাত্র আন্ডারওয়্যারটা আর মুখের মাস্ক যখন হাত দিবে তখন এমপি সাহেব, ডিআইজি, মন্ত্রী সাহেব আর যত বড় বড় অফিসার আছে ওরা সবাই এসে পড়েছে। এসে থানার ওসিকে একটা থাপ্পড় মারলো আর বলল, তুমি কাকে থানায় নিয়ে এসেছো জানো? আর কাপড় খুলে কি করছো? শুভ ভাই, কাপড়গুলো পরে ফেল। আবার বলি, তুমি যাকে নিয়ে এসেছো সে যদি একটাই ইশারা দেয় থানার জায়গা চেঞ্জ হয়ে যাবে। যদি চায় থানা এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যেতে পারবে, তোমাকে তো খুঁজেই পাওয়া যাবে না। এক থানায় কয়জন লোক আছো তোমরা? তোমাদের তো আটকানো ব্যাপার না। আর ওকে ধরেছো, ও তো আর ভালো মানুষকে মারেনি। শুভ বাবার জন্য 1 কাপ চা নিয়ে আসো। তুমি চিন্তা করো না, হয়তো তোমাকে চিনতে পারিনি। এর মধ্যে একটা আমার ছেলে ঢুকে বলতেছে, ভাই তুমি শুধু বলো, এখনই বম মেরে উড়িয়ে দেই থানা, আর তোমাকে নিয়ে যাই। আমি কথা বলছি, আমার কথা শুনে বাইরে গিয়ে বল আমি ঠিক আছি। সবাইকে চলে যেতে বল। গ্যাঞ্জাম ভালো লাগতেছে না, প্রচুর মাথা ব্যথা করতেছে। ঠিক আছে ভাই। তোমার মাথা টিপে দিতে বলবো? না লাগবে না, আমার রাতে ঘুম হয়নি। হিমেলকে মেরেছি তো, আমাকে ঘুমাতে হবে, তাই চলে যাব। তাহলে ওসিকে চাকরি থেকে বাদ দিয়ে দিব।
না, আমি চাইলে তো তখনই মেরে ফেলতে পারতাম। এখনও ইশারা দিলে ছু মেরে নিয়ে যাবে, টেরই পাবে না। কিন্তু আমি বিনা দোষে কাউকে মারি না। আর ওসি মনে হয় হেলালের কাছ থেকে টাকা খেয়েছো। শুনো ভাই, ভালো করে বোঝাচ্ছি, ভালো হয়ে যাও। প্রথমবার তাই ছেড়ে দিচ্ছি, দ্বিতীয়বার এমন করো না যাতে তোমার জন্য তোমার বাবা মার চোখের পানি ফেলতে হয়। আপনারা একটু বোঝান তাকে, তা না হলে সব কিছু চেঞ্জ করে ফেলবো। এটা বলে চলে আসলাম। আর আসার সময় একটা ফটো কনস্টেবলকে দেখিয়ে দিয়ে আসলাম। হ্যাঁ, ফটোটা ছিল ওসির। আর তারাও অনেক বকলো, আর ওসি তো বোকার মতো সব কিছু চেয়ে চেয়ে দেখতেছিল। কি বলবে, বলার তো কিছু নেই। বাইরে আমার গাড়িতে উঠলাম, লোক ছিল, উঠে এসে পড়লাম। ওসি এক কনস্টেবলকে বলল, আমি যে হেলালের কাছে টাকা খাইছি এটি জানলো কেমনে? সে তো সব খবরে জানে। আর আপনাকে ছেড়ে দিল কেন জানেন স্যার? কিসের জন্য? আপনি নতুন বিয়ে করেছেন, আপনি নতুন বউকে বিধেতা বানাতে চাইনি। আপনি যখন থানায় এসেছেন তখনই খবর নেওয়া শেষ। আপনার বাড়ি কই, আপনার বাড়িতে কে কে আছে? আর জানেন তার লোক সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। আপনি পুরাই আগুনের মধ্যে হাত দিয়েছিলেন। উনি কি ভালো মানুষ? ভালো না হলে তো গরিব মানুষের সাপোর্ট পেত না। আর এই নেন আপনার ফটো। ওসি ফটো হাতে নিয়ে ফটোর পিছনে সব ডিটেলস লেখা আর লাল খালি দিয়ে ওয়ার্নিং। গাড়ি নিয়ে বাসার কাছাকাছি এসে পড়েছে। তখন গাড়ি থেকে নেমে পাশে একটু শুনতে পেলাম, এই বাচ্চারা চলো ঘরে চলো তাড়াতাড়ি। বাচ্চারাও মনে হয় বয়ে চলে গেল। আমি গাড়ি থেকে এক পা নামিয়ে দিয়ে রেখেছি, কিন্তু নামছি না। আমার কেন জানি সন্দেহ আছে। আমাকে রিফাত বলল, নামস না কেন? চুপ। তখনই দেখতে পেলাম ওই পাশের একটা মার্কেট, এর নাম হলো হাজি মার্কেট। পরে ওদের মালিককে কল দিলাম। আমার কল পেয়ে বলল, ভাই আপনি কল দিয়েছেন, কোনো সমস্যা? না। তোমার মার্কেটে কি দরজার সামনে ক্যামেরা লাগানো আছে? জি ভাই। ক্যামেরাটা সরাসরি পশ্চিম দিকে নিতে বলো, আর যতটুকু উপরে উঠে ততটুকু উপরে উঠাতে বলো, আর যা দেখা যাবে সব কিছু আমাকে বলো। ওকে ভাই। ভাই ওপরের দিকে শুধু স্নাইপার দেখাচ্ছে। ঠিক আছে। পরে কলটা কেটে দিলাম। কেটে দিয়ে কল দিলাম লোককে, বললাম এই বিল্ডিংয়ের ছাদে দেখ লোক আছে, তাড়াতাড়ি ওখানে যা, ওরা আমাকে মারার চেষ্টা করতেছে। পরে ওরা চলে গেল। আমি এক পা উপরে তুলে আবার নিচে নামাই। এদিকে আমার লোক চলে আসে, দেখে দুটি লোক স্নাইপার নিয়ে 1 2 3 4 গুনছে। আমি বের হলো হেডশট মারবে। ওদের গোনা দেখে আমার লোকও গোনা শুরু করলো। এতে শব্দ বেশি হলো আর লোক দুজনে টের পেয়ে গেল। তারা পুরাই অবাক। আমি গাড়ি থেকে মিষ্টি একটা হাসি দিয়ে নামলাম, আর ওদেরকে নিয়ে যাওয়া হলো আমার মারার রুমে। ওদেরকে বলা হলো কে পাঠিয়েছে, বললো হেলাল সাহেব। এর জন্য ওদেরকে গুলি করে মেরে ফেললাম, আর লাশ দুটো পাঠিয়ে দিলাম হেলালের কাছে। আর সিদ্ধান্ত নিলাম আজকে অ্যাটাক করবো হেলালের ওখানে। আর অনুমান কর কত লোক আছে তার। পরে খবর নিয়ে বললো 50 জন লোক আছে। পরে অ্যাটাক করলাম। আমাদের মাঝে মারামারি হলো। আমাদের লোক ছিল 200 জন, এর মধ্যে নিহত হলো 20 জন, আর ওদের সবাইকে মেরে ফেলা হয়েছে। আমাদেরও অনেক আঘাত লাগছে। রিফাতের একটা গুলি লেগেছে, আমার তেমন কোনো কিছু হয়নি। পরে সবাই হাসপাতালে পাঠানো হয়েছে সবাইকে। যেগুলো হালকা ব্যথা পাইছে বা কারো গুলি লেগেছে, হেলালকে এখনও মারেনি। ওকে একটু কষ্টদায়ক মৃত্যু দেবো সেই জন্য বাঁচিয়ে রেখেছি। আমি হেলালের কাছে গেলাম, গিয়ে ওকে কারেন্টের শক দিলাম, তো আবার পানির ভিতরে কারেন্টের শক দিয়ে মারলাম হেলালকে। মারার পর 2টা গুলি করলাম মাথায়। পরে ডেড বডিটা দিয়ে আসলাম কুড়িগ্রামে টাঙ্গিয়ে। পরে বাসায় চলে আসলাম। আমার লোকেরা সবাই ঠিক হলো, আর আমার সাথে সব সময় 4 জন থাকতো, রিফাত, জাহিন, তামিম, রবি। ওরা সুস্থ হওয়ার পর ঘোষণা দেওয়া হলো শুভ সবার সামনে আসছে, মুখ থেকে মাস্ক খুলে ফেলবে। এটা খবর ছাড়িয়ে গেল। তাই কুড়িগ্রাম ভার্সিটিতে আয়োজন করা হলো, সাজানো হলো চারদিক। আমার লোক সহ আর বাইরের অনেক লোক, 2 পাশে বসার ব্যবস্থা এবং মাঝখানে রাস্তা রাখা হয়েছে। ওখানে সাইবাতুল্লাহ গেছে। সাইবাতুল্লার ভিতর কীরকম যেন লাগতেছে। সাইবাতুল্লার ভিতর অন্যরকম ফিলিংস কাজ করছে। স্টেজে 2-1টি ভিডিও ক্যামেরা আছে, যেন সবাই দেখতে পারে। আমার খবর নিউজ পেপারে ছাড়া হয়েছিল। সবাই ওদের আগ্রহ নিয়ে বসে আছে আমাকে দেখবে বলে। সাইবাতুলকে ভালো জায়গায় দেওয়া হয়েছে। অবশেষে আমি গাড়ি করে গেটে পৌঁছে গেলাম। আমার 2 পাশে আমার বন্ধুরা এবং সামনে পিছনে পুলিশ। আমি স্টেজে উঠলাম, উঠে বলা শুরু করলাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা আমাকে অনেকেই দেখতে চাইছেন, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। আরেকটি কথা, আমি আর এখানে থাকবো না। আমি নতুন কাউকে দেব আমার এই দায়িত্ব। আমি কিন্তু অনেক খারাপ মানুষ, আমি অনেক খুন করেছি। আপনারা কি আমাকে ভালোবেসে দেখতে এসেছেন, না মানুষ খুন করে দেখে দেখতে এসেছেন?
ভালোবাসি বলে দেখতে এসেছি। আপনি সব সময় ভালো করেছেন। কোনোদিন গরিব মানুষকে এবং বিপদগ্রস্ত মানুষকে সাহায্য না করিয়ে ফিরিয়ে দেননি। এর মধ্যে একটা ছেলে বলে উঠল, ভাই মাস্ক খুলে ফেলেন, তোর সহ্য হচ্ছে। ছোট ভাই খুলেই তো ফেলবো। আচ্ছা তাহলে খুলেই ফেললাম। প্রথমে আমার কালো প্যান্ট খুললাম, এরপর শার্টটা, নিজে সুন্দর করে পোশাক পরে এসেছি। এখন মাস্ক খোলার পালা। মাস্ক একটু তুলি আবার একটু নিচে নামাই, অবশেষে খুলেই ফেললাম। আমাকে থেকে সবারই রিয়াকশন অবাক হওয়ার মতো। আমাকে থেকে সাইফাতুল তো আরও অবাক। সাইফাতুল ভাবতেছে, যাকে দোকানদার বলে ডাকতাম সেই হলো মাফিয়া কিং, আর আমি মাফিয়ার সামনে মাফিয়া কুইন বলে ডাকতাম। সবাইকে বললাম আপনারা চুপ থাকুন, আমি এই এই বাড়ি থেকে অবসর নিচ্ছি আর এই ক্ষমতা দিতে যাচ্ছি আমার সাথে দেখা আমার 4 বন্ধুকে। আপনাদের সমস্যা হলে আমার এই 4 বন্ধুকে বলবেন, এরা না পারলে আমাকে বলবেন, আমি সব ঠিক করে দেবো সব কিছু। পরে এসে পড়তেছি, আমি সাইফাতুলকে ডাক দিলাম। ওর নিচের দিকে মাথা নিচু করে আছে। অনেকগুলো মেয়ে ছিল ওদের ওখানে। যখন আসলাম ওরা বলল, ভাই একটু দাঁড়ান। আমি দাঁড়ালাম আর মেয়েগুলো সেলফি তুললো। একটা মেয়ে বলল, আমি তো পুরাই ক্রাশ খাইছি। আপনার কি গার্লফ্রেন্ড আছে? আমি সাইফাতুলের দিকে তাকিয়ে বললাম, না, আমার মতো খুনির সাথে কে প্রেম করবে? এটা বলার পর সাইফাতুল মুখ উপরের দিকে তাকালো আর ওই মেয়েটির কাছে এসে বলল, আমি আছি তো, চলেন বিয়ে করে ফেলি। এটা বলে আমার একেবারে শরীরের সাথে শরীর লাগিয়ে পিক তুলতে যাবে, তখন সাইফাতুল মেয়েটি জোরে ধাক্কা মারে আর বলে, গার্লফ্রেন্ড নাই, কিন্তু বউ আছে, ফালতু মেয়ে। মেয়েটি পড়ে গেছে আর সবাই দেখছে। মেয়েটি বলল, ভাইয়া আগে বললে পারতেন যে বউ আছে। আমি মিষ্টি একটা হাসি দিয়ে চলে আসলাম। গাড়িতে ওঠার পর সাইফাতুল বলল, আমার ভুলগুলোর জন্য দুঃখিত, আমি তো জানতাম না। আর আমি তো মাফিয়া কিং এর সামনেই মাফিয়া কুইন দাবি করতাম, আর তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। ইটস ওকে বেবি, আমি যেদিন প্রথম দেখি দোকানে সেদিন তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। ও আচ্ছা, তাহলে বিয়ে করবে কবে? বাড়িতে গিয়ে আব্বু আম্মুকে বলবো, তারপর বিয়ে করব। বাড়িতে গেলাম, যাওয়ার পর আব্বু আম্মুর সাথে কথা বললাম। আব্বু আম্মু রিফাত ওরা সবাই ছিল। আমাদের বিয়ের দিন ঠিক করা হলো। রাতের বেলা সাইফাতুল বলল, চলো রাতে ঘুরতে যাব তোমার সাথে। ঠিক আছে। সাইফাতুল শাড়ি পরলো, আমি পাঞ্জাবি পরলাম। দুজন নির্জন রাস্তায় হাঁটছি, তখন একটা ছেলে এসে বলতেছে, কে রে তুই এই রাতের বেলা ঘুরতেছিস আমার এলাকায়? তাও আবার জানিস মেয়ে ঘোরা নিষিদ্ধ? শুভ ভাইকে চেনো? বড়, একসাথে খেলাই। ও আমার সাথে থেকেই সব কিছু শিখলো, অস্ত্র চালান। আর তুই আমাকে শুভ ভাইয়ের নাম শুনিয়ে ভয় দেখাস? ও আচ্ছা, বেশি বক বক না, তাহলে কপালে দুঃখ আছে। এমন মার মারবো। ওই আমি চিকনা বলে দুর্বল ভাবিস? এই তোরা কই রে? পরে 2-3 জন লোক আসলো, এসে আমার মুখের আর সাইফাতুলের মুখে লাইট ধরলো। লাইট ধরে অবাক। তখন পরে ছেলেগুলো বলতেছে, ভাই ভাবি কি খাবেন বলেন, আমার এলাকায় এসেছেন। আর যে ছেলেটি আমাকে ভয় দেখালো ওই ছেলেটি তো বেহাল অবস্থা, কথা বলতে পারছে না। আমি একটা থাপ্পড় তুললাম, কিন্তু না মেরে তার কাঁধে হাত রেখে বললাম, তুমি আমাকে অস্ত্র চালানো শিখাইছো? না মানে ইয়া হয়েছে কি ভাই? ঠিক আছে, বলতে হবে না। পরে আমি আর সাইফাতুল চলে আসলাম হাসতে হাসতে। এভাবে দিন কাটতে থাকে আমাদের।